কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজলে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। কি অনুমান করতে পারছেন? হ্যাঁ, আমি অপরিচিত গল্পের কথা বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প। এই গল্প শুধু একটি সম্পর্কের কথা বলে না, বলে আত্মসম্মানের, বিশ্বাসের আর এক অদ্ভুত আকর্ষণের কথা। এক যুবকের জীবন বদলে দেয় একটি সন্ধ্যা, একটি কণ্ঠস্বর আর একটি বাক্য। জায়গা আছে। সেই কণ্ঠস্বর কি সত্যি ডেকেছিল, নাকি ছিল নিয়তির খেলা? চলুন গল্পের পরতে ডুবে যাই আর বুঝিনি সত্যি সেটা কি নিয়তির খেলা ছিল, নাকি সত্যি সত্যি ডাকছিল। গল্প শুরু হচ্ছে এখন। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যার বুকের উপর ভ্রমরাশি বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবে। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফুলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া একথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আমার জন্য অমনি করিয়া প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান না। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প। মার হাতে আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী একথা তিনিও ভুলেন না, আমাকে ভুলিতে দেন না। শিশুকালে আমি কুলে কুলেই মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না করিয়া এখানকার এক গণ্ডুষ রস পাইবার জো নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না।
কন্যার পিতা মাত্রই স্বীকার করিবে আমি সৎ পাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবে। অনেক অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ বন্ধনে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে, সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হোকায় তামাক দিলে যাহার নালিশ কাটিবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে, মেয়ে যদি বল, একটি খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বেই এমএ পাশ করিয়াছি। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে, ছুটি ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদুরি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপীর মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরের তাহার বুকের কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বল, তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুলবনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোছে বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পারিয়ে দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামা আমাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়। অথচ তোলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া তিনি পশ্চিমে গিয়ে বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকে। একটি মেয়ে ছাড়া তার আর নাই কেউ। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না।
এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়সটা 15, তাই শুনিয়ে মামার মনটা ভার হইল। বংশের তো কোনো দোষ নাই। না, দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙ্গা পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। যাই হোক, হরিষের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে, সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলে জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনে হইতেন, তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সহিংসতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছে ছিল নিজের চোখ মেলে দেখিয়া আসিব। সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল, সে আমাদের বিনু দাদা, আমার পিসতুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি একেবারে সুলনা নির্ভর করিতে পারি। বিনোদা ফিরে আসে বলিলেন, মন্দ নহে, আটি শোনাবটি। বিনোদাদের ভাষাটা অত্যন্ত আট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম, আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চপাণ্ডবের পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে, বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে হবে। চুল কাঁচা, গুফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন, যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারোর চেয়ে কম নয়, সেটিকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ বাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। কোন ফাঁকে একটা হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলে দিতে গেলেন না। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন।
কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একবার বাধাবাধি হইয়া গিয়াছিল। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারেই ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদম সময় করিতে হইলে কেরানি রাখিতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। প্যান্ট, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। আংটিতে হারেতে জয়ী জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে, এরকম বলিয়াই বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠোনটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হওয়াই শক্ত, তারপরে সমস্ত আয়োজন ছিল নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো এবং বিপুল তার যে একটি উকিল বন্ধু, যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার শীতহাস্য গদগদ বচনে কনসার্ট পার্টির কলতার বাজি হইতে শুরু করিয়া মানে বড় কর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই এটা এসপার ওসপার হইত। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইল। কি কথা হইলে জানি না, কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি, একবার এদিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারে, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকিটার প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সৌগাত লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। সেই জন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন।
পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক তক্তপোষে এবং শেখরা তাহার দাড়িপাল্লা কষ্টিপাথর প্রভৃতি লইয়া মেঝেই বসিয়া আছে। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজটা শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেট করিয়া চুপ করিয়া গেলাম। মামা বলি মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা? তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে। এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা, তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম, অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়ে বসুক। শম্ভুনাথ বলিলেন, না, সভায় নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পর তিনি একখানা গামছায় বাঁধা গহনা নিয়া তক্তপোষের উপর মেলিয়ে ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়। যেমন মোটা তেমনি ভারী। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, আর দেখিব কি, ইহাতে খাদ নাই। এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মকরমুখ মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাকিয়া যায়। মামা তখনই নোট বইয়ে গহনাগুলির ফর্দ ঢুকিয়া রইলেন। পাছে তাহা দেখানো হইল তার কোনোটা কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা, এগুলো সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। গহনাগুলির মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেটা শেখরার হাতে দিয়ে বলিলেন, এইটে পরখ করিয়া দেখো। শম্ভুনাথ সেটে শেখরার হাতে দিয়ে বলিলেন, এই যে একবার পরখ করিয়া দেখো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহার আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম, যাও, তুমি সবাই গিয়ে বসুগে।
শম্ভুনাথ বলিলেন, না, না, এখন সবাই বসিতে হইবে না। চলুন, আগে আপনাদের খাওয়াইয়া দিই। মামা বলিলেন, সে কি কথা? লগ্ন? শম্ভুনাথ বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বর যাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়াই সকলেরই তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা? বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসে যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারলাম না। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি। আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করি না। এখন তবে মামা বলিলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়ে দিই। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ বলিলেন, ঠাট্টা তো আপনি করিয়েছেন, এটা তো আপনি সারিয়েছেন। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছে আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মিলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, একথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছে করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চড়িয়া জিনিসপত্র দণ্ডভণ্ড করিয়া বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরদ দিয়ে কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। বাড়ির সকলে তো রাগে আগুন। কন্যার পিতার এত গুমর, কলিতে চার পুয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহের আসর হইতে আজ ফিরাইয়া দিয়াছি।
এত বড় সৎপাত্রীর কপালে এত বড় কলঙ্কের দাগ। কোন নষ্ট গ্রহ এত জ্বালা জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া কে দিল? বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়ে খাওয়াইয়া দিল। ইস, পাক যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলে দিয়ে আসিতে পারিলে তবে আফসোস মিটিত। বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হয়তো শিরে বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম। কোন গতিকে সম্মনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গুপে রেখায় তা দিতে দিতে এটি কেবল কামনা করিতে লাগিলাম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, যেটা রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল। এখনো যে তাহাকে কিছুতেই টানিয়ে ফিরাইতে পারি না। দেড় টুকুর আড়ালে রহিয়া গেল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা। হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকেরই কল্পলতাকে বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দেবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পায়, পাতার শব্দ শুনি, কেবল একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সে পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়ে তাকে অস্থির করে তুলেছিলাম, বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটির স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্ত অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরাই দিল না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বই। না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোন একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া ঠিক একদিন নিরালো দুপুর বেলায় সেটি খুলিয়া দেখে না। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়ে এলোচুল আসিয়া পড়ে না। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না। দিন যায়, একটা বৎসর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। আমার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে, তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনিলাম সেই মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে, বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায়।
তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন, আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন? হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা, মা, তোর কি হইয়াছে, বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই, কিছু তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে, সেজন্য কালো সাপের মতো রূপ ধরিয়া ফুস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলোচনা, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক। তারপরে তুমি বরের টুকুর পায়ে দুলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করে আমি এতদিন দয়মন্তীর পুষ্পবনে গিয়াছিলাম, তেমনি করে আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। তারপরে দুঃখের রাত পাইল, নববর্ষার জল পড়িল, ম্লান পড়িল, মুখ ধরিল। আবার সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবী আর সবাই, আর ভিতরে প্রবেশ করল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাকে ফুরালো। কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তাহাও ফুরান হইয়াছে। সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবারে হাবড়া পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়ে উঠিলাম। আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, সবই অজানা, স্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা, এবং তাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তাহা দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছে। আলোর নিচে সবুজ পর্দা টানা। তুরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কি কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। তারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাবপত্র। সবুজ প্রদোষের মিটমিটে আলো থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রিকে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহে এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়।
কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা। শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম। কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়িয়ে গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিলাম। সেজন্য এই তারাময় রাত্রির মতো আবৃত্তি করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ! চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই। অপরিমেয় কোমলতায় এতটুকু দাগও করে না। গাড়ির লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি মাত্র ধোঁয়া। গাড়িতে জায়গা আছে। আছে কি? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না। কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র। সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্র আসিতে ডাকিয়াছে। শীঘ্রই আসিয়াছি, এক নিমেষও দেরি করি নাই। রাত্রে ভালো করে ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল। যাহাকে দেখা হইল না, সে পাছে রাত্রে নামিয়া যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট। মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আটদালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছে। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি, সে বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়। দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁকি মারিয়ে বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকে উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের ধোঁয়া। জায়গা আছে, জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায়।
সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ করিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রহিল। গ্রাহ্যই করিলাম না। তারপরে কি লিখিব জানি না, আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে। তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছে করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, তখনও তাহাকে সুর বলিয়ে মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে, শুধু দেহে নয়, দেহ মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় না। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব। ইহার কোন জায়গায় কিছু জরিমা নাই। আমি দেখিতেছি, বিস্তারিত করে কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছু ছিল না যে যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বিন্দুটির উপর দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্ত ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তাহার বিশেষত্বই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছু মাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোন একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়িল। এই গল্প নিশ্চয়ই তার 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝিলাম। সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা। তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা তখন তার মুখে গল্প শুনে, তখন গল্প নয়, প্রকারান্তরে তাহাকেই শুনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আর সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল, আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়ে বেষ্টন করিয়াছে, সেই তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরে স্টেশনে পৌঁছিতে খাবারওয়ালাকে ডাকে সে খুব খানিকটা চানামুট কিনিয়া দিল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা একমোট চাহিয়ে লইতে পারিলাম না। হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না। মা ভালো লাগে এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিল। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না।
অথচ ইহাকে বেহায়া বলিয়াও তার ভ্রম হয় নাই। তার মনে হইল এ মেয়ের বয়স হইয়াছে, কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী। ওই যে আগে বলিয়াছিলাম, সে একদল অনুষঙ্গে স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নাই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলীয় কর্মচারীর নাম লেখা দুইখান টিকিট গাড়ির দুই বেঞ্চের শিয়রের কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল, এ গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতেই দুই সাহেব রিজার্ভ করিয়াছেন। আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, না, আমার গাড়ি ছাড়িব না। সে লোকটি রুখ করিয়া বলিল, না ছাড়িয়া উপায় নাই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়ে গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না, আপনি চাইতে পারিবেন না। যেমন আছেন বসিয়া থাকুন। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা। এ কথা মিথ্যে কথা। বলিয়া নাম লেখার টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুঁড়িয়া ফেলিয়া দিল। ইতিমধ্যে আর্দালি সমেত ইউনিফর্ম পরা সাহেবের দ্বারের কাছে আসিয়া দাঁড়িয়েছে। গাড়িতে সে তার আসবাবপত্র উঠাইবার জন্য আর্দালিকে প্রথমে ইশারা করিয়াছিল। তারপর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল, আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক প্রথম চানামুট খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসে থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকে উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার। তার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়া গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞায় ঠেলিয়া
তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোর করিয়াছে, মাথা হেট করিয়াছে, শম্ভুনাথ বাবুর হৃদয় বলিয়াছে। কিন্তু কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম কেন? সে বলিল, মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ! এ পক্ষেও মাতুল আছে নাকি? তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে, কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সেজন্য কোন পরের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে? সে যে আমার চিরজীবনের গানের ধোয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি, না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রের অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে। নড়ে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এইখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়ে দিই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো পরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। এই ছিল আমাদের আজকের গল্প। প্রিয় গল্প পাঠক, প্রিয় গল্প শ্রোতা, কেমন লাগলো গল্পটি? রবি ঠাকুরের এই গল্পটি কিন্তু কালজয়ী গল্প। এত টাচি, এত হৃদয়গ্রাহী, এত হৃদয় স্পর্শী। আপনি যখন একা একা শুনবেন, নীরব নিস্তব্ধ মুহূর্তে, দেখবেন আপনার ভালো লাগা অন্যরকম ভাবে কাজ করছে। আচ্ছা, আপনাদের কারো জীবনে কি এরকম কোনো ঘটনা আছে, এরকম কোনো অপূর্ণতা আছে? লিখুন না কমেন্ট অপশনে। শুনতে চাই আপনাদের কথা, জানতে চাই আপনাদের কথা। সর্বোপরি গল্পটি কেমন লাগলো, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট অপশনে। আজ এ পর্যন্তই। যে যেখান থেকে আমাকে শুনছেন সবার প্রতি একপ্রাশ প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং অশেষ অশেষ কৃতজ্ঞতা। আবার দেখা হবে নতুন কোন এপিসোডে, নতুন কোন গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর হ্যাঁ, যাওয়ার আগে বলছি, যদি গল্পটি আপনার ন্যূনতম ভালো লাগে, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে যে কোনো গল্প আপলোড দিলে নোটিফিকেশনটি সহজেই আপনার কাছে চলে যাবে। তো যে পর্যন্ত ভালো থাকুন, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।